হাই, সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। আমি চয়ন, তোদের সবাইকে আমার ছোট্ট চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে তোদের মৌল সমূহের পর্যায়গত ধর্মের প্রবণতা এই পোর্শনটুকু নিয়ে আলোচনা করব ক্লাস 10 এর। আর এই পোর্শনে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নায়ন বিভব, তড়িৎ ঋণাত্মকতা আর জারণ ক্ষমতা সম্পর্কে তোদের আলোচনা করে দেব। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি তোদের পড়ার মধ্যে ঢুকে যাই। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে তোরা কি জানিস? মনে কর যদি আমরা কি করি, একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তের কি কেন্দ্রের থেকে কোন পর্যন্ত? বৃত্তের কেন্দ্রের থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাই তো? এই বৃত্তের কেন্দ্রের থেকে কোন পর্যন্ত দূরত্ব? পরিধি পর্যন্ত দূরত্ব। এই দূরত্বকে কি বলা হয়? এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আমাদের চারপাশে সব মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলো কেমন? সেই মৌলগুলোর যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথও কেমন? গোলাকার। মনে কর আমি যদি হাইড্রোজেনের কথা ধরি, তাহলে কি হবে? হাইড্রোজেনের এরকমের কক্ষপথ থাকবে, গোলাকার কক্ষপথ থাকবে, তাই তো? আর এই গোলাকার কক্ষপথের কি হবে? এই কক্ষপথের এই চারপাশ দিয়ে কারা ঘোরাফেরা করবে? ইলেকট্রনরা ঘোরাফেরা করবে। তাহলে আর এই কক্ষপথের মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? এই পরমাণুর টোটাল যে ভর রয়েছে, সেই ভরটা কেন্দ্রীভূত অবস্থায় থাকবে। তাহলে এই এই ভিতরের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা হবে, সেই দূরত্বটাকেই কি বলবো? সেই দূরত্বটাকেই বলবো যে এই পরমাণুর ব্যাসার্ধ। বুঝতে পারলি? এখানে যেহেতু হাইড্রোজেনের এক্সাম্পল নিয়েছিলাম, তাহলে এটা হাইড্রোজেনের ব্যাসার্ধ হবে। মনে কর আমি যদি এইখানটাতে লিথিয়াম নিতাম, তাহলে কি হতো? লিথিয়ামের কটা কক্ষপথ? দুটো কক্ষপথ আমরা জানি। আর এই মাঝখানে কি থাকবে? লিথিয়ামের নিউক্লিয়াস থাকবে, তাই তো? তাহলে এই নিউক্লিয়াস থেকে বা কেন্দ্র থেকে লাস্ট কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি হবে? সেই দূরত্বটাকেই বলা হবে যে লিথিয়ামের কি? লিথিয়ামের ব্যাসার্ধ। বুঝতে পারলি? আবার যদি আমি কি নিতাম, আবার যদি আমরা সোডিয়াম নিতাম, তাহলে সোডিয়ামের কটা কক্ষপথ আমরা জানি? তিনটে কক্ষপথ। তাহলে সোডিয়ামের এই কেন্দ্র থেকে এই লাস্ট কক্ষপথ পর্যন্ত, ফার্স্ট কক্ষপথ হবে না, সেকেন্ড কক্ষপথ, একদম লাস্ট পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে কি বলা হবে? এই দূরত্বকে বলা হবে সোডিয়ামের। যেহেতু সোডিয়ামের নিয়েছি, ব্যাসার্ধ নিয়েছি, সোডিয়াম পরমাণু নিয়েছি, তাহলে সোডিয়ামের ব্যাসার্ধ হবে। তাহলে ক্লিয়ার হয়েছে? পরমাণুর ব্যাসার্ধ কাকে বলা হয়? পরমাণুর ব্যাসার্ধ বলা হবে পরমাণুর কেন্দ্রক থেকে। কেন্দ্রক মানে কি? যেইখানটাতে পরমাণুর টোটাল ভর কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে, ওই কেন্দ্রক থেকে কি হবে? কেন্দ্রক থেকে লাস্ট কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে কি বলা হবে? ওই পরমাণুর ব্যাসার্ধ বলা হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? সেটা হলো কোনো একটা বিচ্ছিন্ন পরমাণু, মানে যেরকম আমি একটা সাদা হাইড্রোজেন নিলাম বা এরকম একটা লিথিয়াম নিলাম, এদেরকে কি করা সম্ভব নয়? এদের লাস্ট মানে এদের যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলো এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেই অবস্থান জানা সম্ভব নয়। মনে কর আমি এইখানে যে সোডিয়ামের এক্সাম্পল নিয়েছিলাম, এই সোডিয়ামের লাস্ট কক্ষপথে কোথায় ইলেকট্রন রয়েছে সেটা জানা সম্ভব নয়। তার মানে কি? লাস্ট কক্ষপথ কোথায় রয়েছে জানা সম্ভব যেহেতু নয়, সেহেতু আমরা কি করতে পারবো না? সেহেতু আমরা ব্যাসার্ধ এইভাবে নির্ণয় করতে পারবো না। তখন বিজ্ঞানীরা কি করলো? যেহেতু কোনো একটা বিচ্ছিন্ন পরমাণু মানে কি? একটা পরমাণু, ঠিক আছে? ওই পরমাণুর যেহেতু এইভাবে ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব নয়, তাহলে আমরা চিন্তা করবো যদি কোনো পরমাণু কি করে? যৌগ গঠন করে। বুঝতে পেরেছিস? মনে কর আমি হাইড্রোজেনের এক্সাম্পল প্রথমে নিই। হাইড্রোজেন কি করেছে? হাইড্রোজেন মনে কর एग्जांपल নিলাম হাইড্রোজেন আর কে ক্লোরিন। হাইড্রোজেন আর কিসের? ক্লোরিনের एग्जांपल নিলাম। এরা দুজন কি করেছে? যৌগ গঠন করেছে। আবার কিসের एग्जांपल নিলাম? মনে কর হাইড্রোজেন, এরা কি করেছে? দুজন মিলে অণু গঠন করেছে, হাইড্রোজেনের অণু গঠন করেছে, দুটো হাইড্রোজেন মিলে। তাহলে এদের কি হবে? মনে কর আমি এটা একটা প্রথমে নিই, তাহলে কি হবে? মনে কর এই হলো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কি? এটা হলো একটা হাইড্রোজেন পরমাণু, আর এই পাশে কি রয়েছে? আরেকটা হাইড্রোজেন
পরমাণু রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে এই মাঝখানে কি রয়েছে, মাঝখানে এই হাইড্রোজেনের কি রয়েছে, কেন্দ্রক রয়েছে বা নিউক্লিয়াস রয়েছে। এটা হলো 1 নম্বর হাইড্রোজেন, আর এটা হলো 2 নম্বর হাইড্রোজেন, আর এখানটাতে কি রয়েছে 2 নম্বর হাইড্রোজেনের কেন্দ্রক রয়েছে। তাহলে আমরা তো এটা বের করতে পারবো, এই দুইজন হাইড্রোজেনের কেন্দ্রকের দূরত্ব কত সেটা বের করতে তো পারবো, এটা বের করা সম্ভব। বুঝতে পেরেছিস? এই দুইজন হাইড্রোজেনের কি কেন্দ্রকের দূরত্ব বের করা সম্ভব। তাহলে এই কেন্দ্রকের দূরত্ব যদি আমি অর্ধেক করে দিই, ঠিক আছে, এই দেখো অর্ধেক করে দিলাম, তাহলে অর্ধেক করে দিলে হাইড্রোজেনের কত ব্যাসার্ধ সেটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? মনে করো আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, আচ্ছা আগে এটা ক্লিয়ার কর। তাহলে এই দুইজনের যে কেন্দ্রকের দূরত্ব, এই দূরত্বকে বের করা সম্ভব। কি করে বের করে সম্ভব, এবং বের করে পাওয়া গেছে এই দুজনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 74 পিকোমিটার। বুঝতে পেরেছিস? 74 পিকোমিটার যদি হয় তাহলে একটা হাইড্রোজেনের কত হবে, তাহলে 74/2 হবে, সমান 37 পিকোমিটার। বুঝতে পারলি? তাহলে কি করতে হবে, তাহলে যেহেতু আমরা কি করতে পারবো না, যেহেতু আমরা একটা পরমাণুর কি করা সম্ভব নয়, একদম কেন্দ্রক থেকে লাস্ট কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব সেটা মাপা সম্ভব নয়, তাহলে বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা ভাবলো যে যদি যখন পরমাণুরা কি করে যৌগ বা অণু গঠন করে, সেই ক্ষেত্রে সেই পরমাণু দুইজনের কেন্দ্রকের দূরত্ব মাপা সম্ভব। যখনই কেন্দ্রকের দূরত্ব মাপা সম্ভব তখন কি হবে, তাহলে এই কেন্দ্রকের দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এখানে যেমন 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, এটা অণুর ক্ষেত্রে, ঠিক আছে, একই রকমের অণুর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেনের একই রকমের অণু, সেই ক্ষেত্রে কত বেরিয়ে গেছে, 2 দিয়ে ভাগ করে দিলেই কি বেরিয়ে গেল, ওদের এই হাইড্রোজেনের ব্যাসার্ধ বেরিয়ে গেল। ঠিক আছে। আচ্ছা যদি আলাদা রকমের অণু হয় তখন কি হবে, মনে করে HCl এ কি আছে, আলাদা রকমের অণু, তাই না? মনে কর হাইড্রোজেন একটা এত, আর ক্লোরিন হলো এত বড়, এটা মনে কর ক্লোরিন, তখন তার 2 দিয়ে ভাগ করলে হবে না, ভালো করে বোঝ, তখন কি 2 দিয়ে ভাগ করলে হবে, এখান থেকে যদি আমি এদের দূরত্ব বের করতে পারি, মনে কর এদের দূরত্ব আমি বের করলাম, সাপোজ মনে কর এদের দূরত্ব হলো 128, ঠিক আছে, এদের দূরত্ব মনে কর 128 পিকোমিটার যদি হয় সাপোজ, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই কত। আচ্ছা যদি এদের দূরত্ব 128 পিকোমিটার হয় তাহলে কি তুই এটা 2 দিয়ে ভাগ করলে বের করতে পারবি? বের করতে পারবি না। কিন্তু আমরা কি জানি, আমরা জানি হাইড্রোজেনের ব্যাসার্ধ জানি, তাহলে এই 128 এর থেকে যদি হাইড্রোজেনের ব্যাসার্ধ বাদ দিয়ে দিই তাহলে ক্লোরিনের ব্যাসার্ধ পেয়ে যাব। এইভাবে করে কি করেছে বিজ্ঞানীরা, সবগুলো পদার্থের যে বা মৌলগুলোর যে কি রয়েছে ব্যাসার্ধ রয়েছে সেটা নির্ণয় করতে পেরেছে। আরেকটা एग्जांपल দিই, মনে কর ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন কি রয়েছে, ব্রোমিনের যৌগ রয়েছে, ব্রোমিনের অণু রয়েছে, তাহলে ব্রোমিন কি করবে, এই একটা ব্রোমিন আর এই আরেকটা ব্রোমিন, দুইজনেরই কি হবে, দুইজনেরই কি সেম হবে, দুইজনের যে ব্যাসার্ধ, দুইজনের যে অণুর আকার সেটা সেমই হবে, যেহেতু একই রকমের অণু। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই দুইজনের কেন্দ্রকের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। যখনই দুইজনের কেন্দ্রকের মধ্যবর্তী দূরত্ব বের করলাম তখনই যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, একটা ব্রোমিনের ব্যাসার্ধ পেয়ে যাব। বুঝতে পেরেছিস? মনে কর এদের দুইজনের দূরত্ব কত দেওয়া রয়েছে, এদের দূরত্ব মনে কর একটা সাপোজ কোনো সংখ্যা দেওয়া আছে, মনে কর 100 পিকোমিটার দেওয়া হয়েছে, ঠিক আছে, 100 পিকোমিটার না যদিও 200 কত 27 হবে। আর তাহলে কি হবে, তাহলে এর 50 হবে আর এর 50 হবে, 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছিস এইখানটাতে? তাহলে এটাই বলছে, এটাই হলো পরমাণুর ব্যাসার্ধ এইভাবে নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, বুঝতে পেরেছিস পরমাণুর ব্যাসার্ধ কাকে বলে? আচ্ছা এই যে পরমাণুর ব্যাসার্ধ এতক্ষণ ধরে যে পরমাণুর ব্যাসার্ধ বুঝলাম, এই ব্যাসার্ধটা কি, এই ব্যাসার্ধটা কি হয়, এই আমাদের যে পর্যায় সারণী রয়েছে, পর্যায় সারণীর বাঁ দিক থেকে যদি ডান দিকে যেতে থাকি তাহলে কি ব্যাসার্ধ কমতে থাকে। মনে কর
মনে কর আমি 2 নম্বর পর্যায় নিয়ে আলোচনা করছি। 2 নম্বর পর্যায়ে কি আছে, লিথিয়াম আছে, তারপরে কি আছে সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর কি আছে, আর নিয়ন আছে। ঠিক আছে, তাহলে তাহলে কি দেখা যাচ্ছে এই পর্যায় সারণী, আমি এটা কি নিলাম 2 নম্বর পর্যায়। এই পর্যায় সারণীর আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তখন কি দেখতে পাবো, তখন দেখতে পাবো যে পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকছে। বুঝতে পেরেছিস? প্রথমে লিথিয়ামের এত বড় হলো, বেরিলিয়ামের আরেকটুখানি ছোট হয়ে গেল, বোরনের আরো ছোট হয়ে গেল। ঠিক আছে, তারপরে কার্বনের আরো ছোট হয়ে গেল, নাইট্রোজেনের আরো ছোট হয়ে গেল, অক্সিজেনের আরো ছোট হয়ে গেল, ফ্লুরিনের আরো ছোট হয়ে গেল, নিয়নের আরো ছোট হয়ে গেল। তাহলে পর্যায় সারণীর এই বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যেতে থাকি তাহলে এই ব্যাসার্ধ কমতে থাকে। ঠিক আছে, এখানে বেরিলিয়াম, এখানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে দেখতে পেয়েছিস বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হলো, ব্যাসার্ধ কমে গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে কেন ব্যাসার্ধ কমে গেল সেটা তো আমাদের জানতে হবে। আচ্ছা, কেন ব্যাসার্ধ কমে গেল, দেখ যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্রোটনের সংখ্যা বাড়তে থাকবে। কেন প্রোটনের? কারণ আমরা জানি লিথিয়ামের প্রোটনের সংখ্যা কত, 3, তারপরে বেরিলিয়ামের কত, 4, বোরনের কত, 5, কার্বনের কত, 6, নাইট্রোজেনের কত, 7, অক্সিজেনের কত, 8, ফ্লুরিনের 9, আর নিয়নের 10। তাহলে দেখ পর্যায় সারণীর বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে কি হয়, প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আমরা জানি, কিন্তু পর্যায় সারণীর একটা পর্যায় বরাবর সবার কি হয়, কক্ষপথের সংখ্যা সেম থাকে, এটা জানি তো। পর্যায় বরাবর কি জানি, পর্যায় বরাবর কক্ষপথের সংখ্যা সেম থাকে, পর্যায় বরাবর কক্ষপথের সংখ্যা সেম বা সমান, সংখ্যা সমান। অর্থাৎ কি, লিথিয়ামেরও যে কটা কক্ষপথ থাকবে, লিথিয়ামের কটা কক্ষপথ, দুটো কক্ষপথ, বেরিলিয়ামেরও দুটো কক্ষপথ থাকবে, ব্রোনেরও দুটো কক্ষপথ থাকবে, কার্বনেরও দুটো কক্ষপথ থাকবে, নাইট্রোজেনেরও দুটো, অক্সিজেনেরও দুটো, ফ্লুরিনেরও দুটো, নিয়নেরও দুটো। তোদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি করে দেখাচ্ছি। দেখ এই নাইট্রোজেনেরটা নিয়ে দেখি। দেখ নাইট্রোজেনের প্রথম কক্ষপথে কটা হবে, দুটো থাকবে, আর তারপরে কক্ষপথে কটা থাকবে, 5টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। বুঝতে পেরেছিস? আর মনে কর আমি এই বেরিলিয়ামের নিয়ে দেখি। ঠিক আছে, বেরিলিয়ামের দেখ, বেরিলিয়ামের কত, 4, তাহলে বেরিলিয়ামের প্রথমে দুটো, তারপরে কক্ষপথে কটা হবে, দুটো হবে। বুঝতে পেরেছিস? তাহলে 4 হয়ে গেল। তাহলে দেখেছিস পর্যায়, তাহলে এটা কি সত্যি কথা। তাহলে পর্যায় বরাবর কি হয়, পর্যায় বরাবর কিসের থাকে, কক্ষপথের সংখ্যা সেম হয়। কিন্তু পর্যায় বরাবর কি সমস্যা, পর্যায় বরাবর কিসের সংখ্যা বাড়তে থাকে, প্রোটনের সংখ্যা বাড়তে থাকে। পর্যায় বরাবর কিসের সংখ্যা বাড়লো, প্রোটনের সংখ্যা বাড়লো, প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। দেখেছিস প্রথমে কটা প্রোটন, 3টে, তারপরে কটা, 4টে, তারপরটায় 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তারপরে গিয়ে 10টা প্রোটন। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রোটন হলো ধনাত্মক চার্জ আর ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ। প্রোটন কি চার্জ, প্রোটন হলো ধনাত্মক চার্জ, আর ইলেকট্রন কি, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ। তাহলে এই প্রোটনটা কি করবে, প্রোটনটা ইলেকট্রনকে টেনে ধরে রাখবে। তো মনে কর এই লিথিয়ামের ক্ষেত্রে দেখ, লিথিয়ামের ক্ষেত্রে কটা প্রোটন রয়েছে, লিথিয়ামের ক্ষেত্রে রয়েছে 3খানা প্রোটন। এই 3খানা প্রোটন কি করবে, এই কক্ষপথে যেসব ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে সেই সব ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখবে। তো বুঝতে পেরেছিস, ইলেকট্রনগুলো টেনে ধরে রাখবে। তো আবার এই বেরিলিয়ামে কি করবে, বেরিলিয়ামের ঠিক এরকম 4খানা কি রয়েছে, প্রোটন রয়েছে। তাহলে বেরিলিয়ামে কি করবে, লাস্ট কক্ষপথে ইলেকট্রনগুলো টেনে ধরে রাখবে, তো
বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা, যদি টেনে ধরে রাখে তাহলে কোনটা টেনে ধরে রাখার শক্তি বেশি হবে? যার মধ্যে প্রোটনের সংখ্যা বেশি হবে তার টেনে ধরে রাখার বেশি সংখ্যা হবে। বুঝতে পারি? মনে কর তোরা কি করছিস, মনে কর তোরা ওই টাগ এন্ড ওয়ার আছে না, তোরা স্কুইড গেম দেখেছিস, ওই যে টেনে টেনে যে খেলাটা খেলে, দুই পাশে সেম সদস্য থাকে, তারপরে যার দিকে রুমাল আসবে সে জিতে যাবে, টাগ এন্ড ওয়ার বলে। বাংলাতে কি বলে আমি আমার মনে নেই বাংলাতে কি বলে। আচ্ছা, তো দড়ি টানাটানি খেলা, কিন্তু ওর আরেকটা যদি নাম থাকে আমি জানি না। দড়ি টানাটানি খেলাতে যে টিমের লোক সংখ্যা বেশি হবে সেই টিম কি করবে, সেই টিম জিতে যাবে, তার নিজের দিকে টেনে বেশি নিয়ে আসতে পারবে। তো এরাও কি হবে, যেহেতু কি আছে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে টেনে কি করে নিয়ে আসতে পারবে, ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে আসতে পারবে। মনে কর আমি প্রোটন আর এখান দিয়ে ছোট ছোট কি রয়েছে, ছোট ছোট ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, ওদেরকে টেনে আমার নিজের কাছে নিয়ে আসতে পারবো। তো টেনে ওদের সবাইকে টেনে আমার নিজের কাছে নিয়ে আসতে পারবো। তাহলে যার শক্তি বেশি হবে সে নিজের কাছে নিয়ে আসার শক্তিও বেশি হবে। তাহলে দেখ, যেহেতু প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে, তাহলে কি হবে, তাহলে প্রোটন কি করবে, নিজের দিকে ইলেকট্রনগুলো বেশি টেনে নিয়ে আসতে পারবে। আর প্রোটন যখন নিজের দিকে বেশি টেনে নিয়ে আসতে পারবে তখন কিসের মান কমে যাবে, তখন ইলেকট্রন যে দূরে ছিল সেই দূরের থেকে প্রোটনের কাছাকাছি আসতে শুরু করবে। যখন প্রোটনের কাছাকাছি আসতে শুরু করবে তখন কি যাবে, ব্যাসার্ধ কমে যাবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? তাহলে কি হচ্ছে, তাহলে পরীক্ষায় যদি আসে যে কেন পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে থাকে, কমতে থাকে, কেন? কারণ বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আমরা জানি পর্যায় বরাবর কি হয়, পর্যায় বরাবর কক্ষপথের সংখ্যা সেমই থাকে। তাহলে কক্ষপথের সংখ্যা যদি একই থাকে আর প্রোটন যদি কি হয়, প্রোটনের সংখ্যা যদি বাড়তে থাকে, প্রোটন কি করবে, লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে বেশি শক্তি দিয়ে নিজের দিকে টেনে আনতে পারবে। আর বেশি শক্তি দিয়ে নিজের দিকে টেনে আনলে কি যাবে, ওদের আকার ছোট হয়ে যাবে আস্তে আস্তে করে পর্যায় বরাবর। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে কারোর অসুবিধা আছে? কারোর অসুবিধা নেই আমি মনে করছি। আচ্ছা, এইবার কি হবে, পর্যায় বরাবর যে ঘটনা ঘটবে উপরের থেকে নিচে, অর্থাৎ শ্রেণী বরাবর তার উল্টো ঘটনা রাখবে সব ক্ষেত্রে। তাহলে এটা যখন মনে রাখবি তখন তোদের পুরোটাই হয়ে যাবে। তাহলে একটা মনে রাখতে হবে, পর্যায় বরাবর যে ঘটনা ঘটবে শ্রেণী বরাবর তার উল্টো ঘটনা ঘটবে। তাহলে শ্রেণী বরাবর তার নিজেরাই বল কি হবে, উপরের থেকে নিচে নামলে বৃদ্ধি পাবে পরমাণুর ব্যাসার্ধ। কেন বৃদ্ধি পাবে, দেখ এইবার লজিকটা কি, কেন বৃদ্ধি পাবে। মনে কর শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে, তাই না? মনে কর আমি 1 নম্বর শ্রেণীর মৌলগুলো লিখলাম। 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি কি আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে আর সিজিয়াম আছে, ঠিক আছে? এটা হলো 1 নম্বর শ্রেণীর মৌলগুলো। তাহলে দেখ এই এটা হলো সোডিয়ামের হলো 11। তাহলে পর্যায় বরাবর উপরের থেকে নিচে নামলে কি হবে, আমি বলেছি বেড়ে যাবে। কিসের সংখ্যা বেড়ে যাবে, কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে, তাহলে ব্যাসার্ধও বেড়ে যাবে। দেখ সোডিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবি যে কটা কক্ষপথ রয়েছে, 3খানা কক্ষপথ রয়েছে। কারণ সোডিয়ামের 11, প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারপরে কক্ষপথে 1টা। তাহলে দেখ সোডিয়ামের কি হয়েছে, 3খানা কক্ষপথ হয়ে গেছে, 1টা 2টো 3টে। আর লিথিয়ামের কটা ছিল, লিথিয়ামে ছিল 2টো কক্ষপথ। দেখ লিথিয়ামের কত ছিল, 2টো। প্রথমে 2টো কক্ষপথ, 2টো ইলেকট্রন, তারপরে গিয়ে 1টা ইলেকট্রন। তাহলে তোরা দেখতেই পাচ্ছিস যে উপরের থেকে নিচের দিকে নামলে কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে। পটাশিয়ামের ক্ষেত্রে কটা কক্ষপথ হবে, 4টে কক্ষপথ হবে। পটাশিয়ামের ক্ষেত্রে 4টে কক্ষপথ হবে, ঠিক আছে? দেখেছিস? তাহলে পটাশিয়ামের আকার কি হয়ে যাচ্ছে, সোডিয়ামের থেকেও বড় হয়ে যাচ্ছে, যার কারণে শ্রেণী বরাবর উপরের থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে কি হবে, তাহলে কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে। কক্ষপথের সংখ্যা যেহেতু বেড়ে যাবে তার জন্য কি হবে,
কক্ষপথের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওদের আকার উপরের থেকে নিচে বরাবর বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোদের পরীক্ষায় এরকম দিয়ে দিতে পারে পর্যায় বরাবর কটা মৌল দিয়ে দিল, মনে কর এরকম মৌল দিয়ে দিল লিথিয়াম দিয়ে দিল, বেরিলিয়াম দিয়ে দিল, নাইট্রোজেন দিয়ে দিল, অক্সিজেন দিয়ে দিল, কার্বন দিয়ে দিল। এবার বলে দিল যে মনে কর ব্রোম দিয়ে দিল। এবার বলে দিল যে এদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় অনুযায়ী সাজাও। তাহলে আমরা কি জানি এটা কত নম্বর পর্যায়ের মৌল? এটা হলো 1 নম্বর পর্যায়ের মৌল। কারণ 1 নম্বর পর্যায়েতে কি কি আছে? লিথিয়াম আছে, বোরন আছে, বেরিলিয়াম রয়েছে, তারপরে বেরিলিয়াম রয়েছে, বোরন রয়েছে, কার্বন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, তারপরে ফ্লুরিন, সবার শেষে নিয়ন রয়েছে। তাহলে প্রথমে কি হবে? প্রথমে সবথেকে ছোট কার? সবথেকে ছোট লিথিয়াম। তাহলে লিথিয়াম লিখতে হবে। তারপরে কার কথা লিখতে হবে? বেরিলিয়ামের কথা লিখতে হবে। তারপরে ব্রোন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। এটা হবে ঊর্ধ্বক্রম। কিসের ঊর্ধ্বক্রম? এটা হলো পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। বুঝতে পারলি? এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আমরা কি জানি? আমরা যদি শ্রেণী বরাবর উপরের থেকে যদি নিচেই নামি তাহলে কি হবে? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। মনে কর 17 নম্বর শ্রেণী আমি বলে দিলাম, তাহলে তোদের কটা জিনিস মুখস্থ রাখতে হবে। যেরকম 17 নম্বর শ্রেণীতে যে কটা মৌল রয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইগুলো একটু মুখস্থ রাখবি। তারপরে 1 নম্বর পর্যায়ে যে মৌলগুলো রয়েছে একটু মুখস্থ রাখবি। তোদের এইগুলোর মধ্যে থেকে আসবে 1 নম্বর পর্যায়ের মৌলগুলো মুখস্থ রাখবি। তারপরে 17 নম্বর শ্রেণীর মৌলগুলো আর 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেই গ্রুপের মৌলগুলো মুখস্থ করবি। ঠিক আছে? 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো মনে কর একটা কি দিয়ে দিল? প্রথমে দিয়ে দিল মনে কর ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন, অ্যাস্টাটিন আর আয়োডিন দিয়ে দিল। তাহলে এই 5টা মৌল বলে দিল পরীক্ষায়, বলে দিল যে এদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে সব থেকে ছোট কি হবে? তাহলে আমাদের যখনই এটা বলে দেবে তখন আমাদের মাথায় এটা নিয়ে আসতে হবে এটা কত নম্বর শ্রেণীর মৌল। এটা হলো 18 নম্বর শ্রেণীর মৌল। কি করে? এটা হলো 17 নম্বর শ্রেণীর মৌল। তাহলে কি করে বুঝতে হবে? কারণ আমার মনে আছে। তাহলে তোদেরও এটা মনে রাখতে হবে। 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর ক্রম কি? ফ্লুরিন হবে, ক্লোরিন হবে, ব্রোমিন হবে, আয়োডিন হবে, তারপরে সবার লাস্ট হবে অ্যাস্টাটিন। ঠিক আছে? তাহলে এটা হলো ক্রম। তাহলে প্রথমে ফ্লুরিন হবে, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এটাই হবে তোদের কি বলে? পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। তাহলে এখানে লিখতে হবে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম লিখে ফ্লুরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। এটা এইভাবে লিখতে হবে। আচ্ছা, যদি বলে দিত যে 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ঊর্ধ্বক্রমে সাজাও, বুঝতে পারলি? 1 নম্বর গ্রুপে কি কি আছে? 1 নম্বর গ্রুপে মনে কর এরকম করে এলোমেলো করে দিয়ে দিল। সোডিয়াম দিয়ে দিল, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম আর সিজিয়াম দিয়ে দিল। তাহলে যখনই বলবো, তারপরে বলে দিল যে এটাকে কি করো? এটাকে ঊর্ধ্বক্রমে সাজাও। এটাকে কি করে? পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে যখনই এটা বলবে প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, প্রত্যেকবার। তাহলে এটা যখন বলে দেবে তখন তোদের কি করতে হবে? তখন তোদের এদেরকে সাজাতে হবে। আচ্ছা, এই প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোদের মাথায় এটা খেলবে যে এটা কত নম্বর গ্রুপের মৌল না পর্যায়ের মৌল। যদি গ্রুপের মৌল হয় তাহলে কত নম্বর গ্রুপের মৌল, তাহলে সেটা বের করার পরে সেই গ্রুপকে মনে মনে সাজাতে হবে। তাহলে আমি জানি যে এটা 1 নম্বর গ্রুপের মৌল, তাহলে মনে মনে সাজালাম। প্রথমে কি আছে? 1 নম্বর গ্রুপে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে আর সিজিয়াম রয়েছে। এইবার কথা হচ্ছে আমরা কি জানি? গ্রুপ বরাবর উপরের থেকে নিচে কি হবে? ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? এই সিজিয়ামের সবথেকে ব্যাসার্ধ বেশি আর লিথিয়ামের ব্যাসার্ধ সবথেকে কম। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হবে লিথিয়াম,
তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে এই কটা তোদের কি করতে একটুখানি মনে রাখতে হবে। প্র্যাকটিস করতে করতে তোদের কি হয়ে যাবে, মাথার মধ্যে এইগুলো আটকে যাবে। বুঝতে একটুখানি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে দেখবি, দেখে পিরিয়ডিক টেবিল যেটা রয়েছে তোদের বইয়ে সেটার সঙ্গে মেলানোর চেষ্টা করবি। কি মেলানোর চেষ্টা করবি, দেখবি যে এইখানকার মৌলটা কোন পর্যায় বরাবর রয়েছে নাকি গ্রুপ বরাবর রয়েছে। যদি গ্রুপ বরাবর থাকে তাহলে কি করবি, সেই গ্রুপের মৌলগুলো কিভাবে সাজানো সেটা দেখবি, দেখে পাশে লিখবি। লেখার পরে তারপরে দেখতে পাবি যে যেটা যদি পর্যায় বরাবর উপরের থেকে নিচেই থাকে তাহলে কি হবে, সবার উপরে যেটা থাকবে সেটার ব্যাসার্ধ সব থেকে কম, সেটা সবার বাম পাশে লিখতে হবে, আর যেটার ব্যাসার্ধ সব থেকে বেশি সেটাকে ডান পাশে, এইভাবে করে লিখতে হবে। তাহলে বুঝতে পেরেছিস? আচ্ছা, এইখানটাতে তোদের পারমাণবিক ব্যাসার্ধ এটা শেষ হলো। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে তোরা 11 এর কেমিস্ট্রিতে অনেক বেশি জানবি, তোদের 10 এ এত বেশি কিছু নেই, যার কারণে এখন আর এত আলোচনা করছি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি রয়েছে, আয়নয়ন বিভব রয়েছে। কি রয়েছে, আয়নয়ন বিভব। আয়নয়ন বিভব কি বলতে পারবি? আয়নয়ন বিভব হলো তোদের যেসব যেসব মৌলগুলো রয়েছে, কি রয়েছে, যেসব মৌলগুলো রয়েছে সেসব মৌলগুলোর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনকে ওই কক্ষপথ থেকে বের করে দিতে যে পরিমাণ শক্তি লাগে, বুঝতে পেরেছিস, তাকেই কি বলা হবে, তাকেই যে শক্তি লাগবে সেই শক্তিটাকে বলা হবে আয়নায়ন বিভব বা আয়নায়ন শক্তি, ঠিক আছে। মনে কর সাপোজ মনে কর এই একটা ঘর, ঠিক আছে, এই একটা কি, একটা ঘর। এই ঘরের মধ্যে কি রয়েছে, এই ঘরের মধ্যে মনে কর এখানটাতে একটা কি বসানো রয়েছে, একটা লোহার কোনো কিছু একটা বসানো রয়েছে, এই ঘরের মধ্যে আছে, ঠিক আছে। প্রচন্ড ভারী, মনে কর এটা হলো 50 কেজি। তাহলে এই ঘরের থেকে 50 কেজিকে বাইরে বের করে আনতে কি লাগবে, শক্তি দিতে হবে তো, না এমনি বেরিয়ে যাবে? এমনি কখনোই বেরোবে না, পিছনের থেকে ধাক্কা দিবি অথবা টেনে একে বাইরে বের করে আনতে হবে। তাহলে যখন এই শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বা টেনে যে নিয়ে আসলি, যত পরিমাণ শক্তি দিলি ওকে বাইরে বের করতে, যত পরিমাণ শক্তি দিলি, এই শক্তিটাই কি হবে, এই শক্তিটাই মৌলগুলোর ক্ষেত্রে আয়নায়ন বিভব হবে, বুঝতে পেরেছিস? দেখ, মৌলগুলোর ক্ষেত্রে কি হবে, মৌলগুলোর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনকে বের করে দিতে, তাহলে সেটাকে কি বলা হবে, আয়নায়ন বিভব বলা হবে। আয়নায়ন বিভব কি, আয়নায়ন বিভব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখানকার এই চারটেই খুব ইম্পর্টেন্ট। দেখ, মনে কর আমি আবার লিথিয়ামের एग्जांपल নিচ্ছি। লিথিয়ামের কত, লিথিয়ামের যদি আমি বের করি তাহলে কটা কক্ষপথ হবে, দুখানা কক্ষপথ হবে, তাই না? তাহলে এই যে লিথিয়ামের, এটা কি, এটা হলো লিথিয়ামের লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনকে বাইরে বের করে নিয়ে আসতে, এমনি বেরোবে না, বাইরে জোর করে বের করতে হবে। বের করতে যে পরিমাণ শক্তি লাগবে, ঠিক আছে, তাকেই কি বলা হবে, তাকেই লিথিয়ামের আয়নায়ন বিভব বলা হবে, বুঝতে পেরেছিস? তাহলে শক্তিকে মাপে, শক্তি মাপার একক কি জানিস, ক্যালোরি দিয়ে মাপা হয়, তাই না? তাই তো, কিলো ক্যালোরি দিয়ে মাপা হয়, ক্যালোরি দিয়ে মাপা হয় CAL, অথবা ইলেকট্রন ভোল্ট দিয়েও মাপা হয়, বুঝতে পেরেছিস? আর আমরা কি জানি, পরমাণুকে কি দিয়ে মাপা হয়, পরমাণুকে মোল দিয়ে মাপা হয়। তাহলে এই যে আয়নায়ন বিভব বললাম, এই আয়নায়ন বিভবের কি রয়েছে, আয়নায়ন বিভবের একটা একক আছে, সেই একক কি, কিলো ক্যালোরি পার মোল। কেন মোল বলছে, কারণ হলো পরমাণুকে কি দিয়ে মাপা হয়, অনুপরমাণুকে মোল দিয়ে মাপা হয়, তার জন্য কি বলছে, মোল বলছে, বুঝতে পেরেছিস? কিলো ক্যালোরি পার মোল। প্রত্যেক মোল পরমাণুর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনকে বাইরে বের করে দিতে, ইলেকট্রনকে লাস্ট কক্ষপথ থেকে বাইরে বের করতে যে পরিমাণ শক্তি লাগবে
সেটাকেই কি বলা হবে, সেটাকেই ওর আয়নায়ন বিভব বলা হবে। আচ্ছা, এই জিনিসটা তোরা একটুখানি মুখস্থ করে রেখে দিবি, ঠিক আছে। আরেকটাও আছে, ইলেকট্রন ভোল্ট পার পরমাণু, ইলেকট্রন ভোল্ট পার পরমাণু, এটাও কিন্তু আরেকটা ওদের কি, এটাও ওদের আরেকটা একক, বুঝতে পেরেছিস? কিলো ক্যালোরি পার মোল আরেকটা একক, তাহলে এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এইবার আমাদের তাহলে এইখানটাতে সবার ক্লিয়ার হয়েছে যে আয়নায়ন বিভব কাকে বলা হয়। লাস্ট কক্ষপথের থেকে ইলেকট্রনটাকে বাইরে বের করে দিতে যে পরিমাণ শক্তি লাগবে, তাই তো। মনে কর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা মনে কর ফ্লুরিনের কত, ফ্লুরিনের হলো 7, তাহলে প্রথম কক্ষপথে 2, তারপরে কক্ষপথে কত হবে, 7 না, ফ্লুরিনের হলো 9, তারপরে কক্ষপথে কত হবে, 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে ফ্লুরিনের এই লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনকে বাইরে বের করে দিতে যে পরিমাণ শক্তি লাগবে, তাহলে এটাই কি হবে, ফ্লুরিনের আয়নায়ন বিভব বলা হবে। বুঝতে পেরেছিস তাহলে আয়নায়ন বিভব কি জিনিস? এটাও সেরকম কিলো ক্যালোরি পার মোল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইখানটাতে সবার ক্লিয়ার হয়েছে। এইবার একটা জিনিস বল আমাকে, পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকি, বাঁ দিক থেকে ডান দিকে যদি যেতে থাকি, তাহলে এদের যে আয়নায়ন বিভব এটা কমবে না বাড়বে, এটা নিয়ে ভেবে বল, পজ করে বল, ভিডিও পজ করে বল। দেখ আমি বলছি, পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, আমরা আগেই জানি প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। আর কি হবে, কিন্তু কি থাকবে, কিন্তু এই যে কক্ষপথ সংখ্যা একই থাকবে। আচ্ছা, তাহলে আমাকে বল, এই লিথিয়ামের থেকে ফ্লুরিন যেহেতু 2 নম্বর পর্যায়ে সবার ডানে রয়েছে, তাহলে লিথিয়ামের থেকে কার, ফ্লুরিনের কিসের সংখ্যা বেশি হবে, ফ্লুরিনের প্রোটনের সংখ্যা বেশি হবে। ফ্লুরিনের যেহেতু প্রোটনের সংখ্যা বেশি, তাহলে ফ্লুরিন কি করবে, ফ্লুরিন ওর চারপাশের যে ইলেকট্রনের কক্ষপথ রয়েছে, এই কক্ষপথকে বা এই ইলেকট্রনগুলোরে বেশি শক্তি দিয়ে টানবে, তো নিজের কেন্দ্রের দিকে বেশি শক্তি দিয়ে টেনে ধরে রাখবে। তো বুঝতে পেরেছিস? কার তুলনায়, এই লিথিয়ামের তুলনায় তো বেশি শক্তি দিয়ে টেনে রাখবে, কারণ এর প্রোটনের সংখ্যা বেশি। যেহেতু বেশি শক্তি দিয়ে টেনে ধরে রাখবে, তাহলে এই ইলেকট্রনের উপরেও ফোর্স বেশি হবে। কার তুলনায়, লিথিয়ামের তুলনায়। যেহেতু এর উপরে বেশি শক্তি দিয়ে টেনে ধরে রেখেছে, ফ্লুরিন বেশি শক্তি দিয়ে টেনে ধরে রেখেছে, তার জন্য ফ্লুরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে বাইরে বের করতে আমাদের বেশি শক্তি লাগবে। তার মানে কি, তার মানে পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, প্রোটনের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনের উপরেও শক্তি বেড়ে যায়। কার দ্বারা শক্তি বেড়ে যায়, প্রোটন দ্বারা যে শক্তি, সেই শক্তিটা বেড়ে যায়, প্রোটন দ্বারা টেনে ধরার শক্তি বেড়ে যায়। তার ফলে কি হয়, তার ফলে লাস্ট কক্ষপথের থেকে ইলেকট্রনকে বাইরে বের করতে বেশি শক্তি লাগে। বুঝতে, বেশি শক্তি দিয়ে টেনে ধরে গেছে, তো কে, প্রোটন বেশি শক্তি দিয়ে ইলেকট্রনকে টেনে ধরে গেছে, তার কারণে কি করতে হবে, বাইরে বের করতে ওর, তার জন্য লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে বাইরে বের করতে বেশি শক্তি লাগবে, এটাই বলেছে। তার জন্য বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে কি হয়, আয়নায়ন যে বিভব রয়েছে সেই বিভবটা বাড়তে থাকে। বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় যদি আসে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নায়ন বিভব কেন বাড়তে থাকে, কারণ কি, কারণ প্রোটনের সংখ্যা বেড়ে যায় কিন্তু কক্ষপথ সংখ্যা একই থাকে। যেহেতু প্রোটনের সংখ্যা বেড়ে যায়, সেহেতু লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোর উপরে
সর্বডানে যে মৌলগুলো রয়েছে সেইগুলো বেশি বল প্রয়োগ করতে পারে, আর যেহেতু বেশি বল প্রয়োগ করতে পারে তার জন্য কি হয়, লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে বাইরে বের করে দিতে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এই জন্য কি হয়, পর্যায় বরাবর বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে মৌলগুলোর আয়নন বিভব বেড়ে যায়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে তো এখানটাতে? আচ্ছা, ক্লিয়ার যদি না হয় তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে কর সোডিয়াম রয়েছে, সোডিয়াম কত? সোডিয়াম হলো 3 নম্বর পর্যায়ের মৌল, 3 নম্বর পর্যায়ের মৌল, সর্ব বাম দিকের মৌল। এর প্রোটন সংখ্যা কত? 11। আর কি, আর মনে কর ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? 17। তাহলে সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখ, প্রথমে দুটো, তারপরে কক্ষপথে 8টা, আর সবার লাস্টের কক্ষপথে 1টা। আর ক্লোরিনে যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে দুটো, তারপরে কক্ষপথে 8টা, 1টা 2টো 3টে 4টে, আর সবার লাস্টের কক্ষপথে কটা রয়েছে? 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর এখানটাতে 17খানা প্রোটন রয়েছে, আর এইখানটাতে 11খানা প্রোটন রয়েছে। তাহলে দেখ, তাহলে এই 11খানা প্রোটনের যা শক্তি তার তুলনায় 17খানা প্রোটনের শক্তি তো বেশি। 17খানা প্রোটন কি করবে? বেশি শক্তি দিয়ে টেনে ধরে রাখতে পারবে, বেশি শক্তি দিয়ে টেনে ধরে রাখতে পারবে। কার তুলনায়? এই 11খানা প্রোটনের তুলনায়। 11খানা প্রোটন যে শক্তি দিয়ে টেনে ধরে রাখবে তার তুলনায় এই 17খানা প্রোটন দিয়ে ও ক্লোরিন বেশি পরিমাণ শক্তি দিয়ে টেনে ধরে রাখতে পারবে। তো বুঝতে পারছিস? এই যেহেতু বেশি পরিমাণ শক্তি দিয়ে টেনে ধরে রাখতে পারবে, তার জন্য এই লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে এর বাইরে বের করতে আমাদের বেশি শক্তি লাগবে। এর যদি বাইরে বের করতে রাখি চাই তাহলে কি হবে, আমাদের বেশি পরিমাণ শক্তি লাগবে। এটা তো সর্বডানে রয়েছে, সবার ডানে রয়েছে। কার সবার ডানে রয়েছে? 3 নম্বর পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর সর্বডানে রয়েছে। সর্বডানে কে রয়েছে? আর্গন রয়েছে। আর্গনের আগেরটা হলো ক্লোরিন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা হলো সর্বডানে রয়েছে। এটা যদি সর্বডানে রয়েছে তার জন্য এর কি হবে, লাস্টের কক্ষপথের থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে তার জন্য। আর এর কি, এর তুলনায় এর কম তো, এর 11খানা, এর 17খানা। বোঝ। মনে কর এইখানটাতে একটা চুম্বক রয়েছে, ঠিক আছে, আর এইখানটাতে আরেকটা চুম্বক রয়েছে, আর এইখানটাতে মনে কর একটা এত বড় চুম্বক রয়েছে। এইখানটাতে মনে কর এটারও যে চুম্বক ছিল এটাও সেম চুম্বক করে রয়েছে। তাহলে কোন চুম্বকটা এই চুম্বকটা বেশি শক্তি দিয়ে টানবে? এই চুম্বকটাই তো, এটা বড় যেহেতু আকারে এর শক্তি বেশি হবে তো এর তুলনায়। তাহলে কে বেশি শক্তি দিয়ে টেনে ধরবে? এ বেশি শক্তি দিয়ে টেনে ধরবে। তাহলে এ যদি বেশি শক্তি দিয়ে টেনে ধরে তাহলে এ কে আলাদা করতে এর তুলনায় কি হবে, বেশি শক্তি দিতে হবে। এখানেও তো সেই কথাই বলেছে। এই যেহেতু 17খানা প্রোটন রয়েছে, 17খানা প্রোটন যেহেতু রয়েছে তার জন্য লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে এর বাইরে বের করতে আমাদের আরো বেশি শক্তি লাগবে এর তুলনায়। তার জন্য এর কি আয়নন বিভব বেশি হবে। বুঝতে পেরেছিস? তাহলে তার জন্য আমরা বলছি পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয়, তাহলে প্রোটনের সংখ্যা তাহলে কি হবে, তাহলে তোদের যে আয়নন বিভব রয়েছে সেই আয়নন বিভব বেড়ে যাবে। তাহলে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আয়নন বিভব বেড়ে যায়। আর আমি আরেকটা জিনিস বলেছি, পর্যায় বরাবর যে ঘটনা ঘটে শ্রেণী বরাবর তার উল্টো ঘটনা ঘটবে। তাহলে শ্রেণী বরাবর উপরের থেকে নিচে কি হবে, আয়নন বিভব কমে যাবে। আচ্ছা, এই লজিকটা তোরা নিজেরাই বুঝতে পারবি কেন কমে যাচ্ছে। কারণ শ্রেণী বরাবর উপরের থেকে নিচে কি হয়, কক্ষপথের সংখ্যা বেড়ে যায়। প্রথমে একটা কক্ষপথ, তারপরে দুটো, তারপরে 3টে কক্ষপথ, তারপরে শ্রেণীতে গেলে আরো, তারপরে গিয়ে আরো 4খানা কক্ষপথ। তাহলে কক্ষপথের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে কি
প্রোটনের থেকে লাস্ট কক্ষপথের দূরত্বও বেশি হয়ে যাচ্ছে। মনে কর এইখানটাতে একটা চুম্বক রয়েছে আর এইখানটাতে মনে কর একটা চুম্বক রয়েছে, যে এই চুম্বকের মনে কর 1 কেজি চুম্বক, ঠিক আছে। আচ্ছা, যদিও চুম্বক এরকম করে কেজি দিয়ে প্রকাশ করা হয় না, তা আমি ধর তোদের বোঝার সুবিধার্থে আমি চুম্বক দিয়ে প্রকাশ করলাম, 1 কেজি দিয়ে প্রকাশ করলাম। এখানে মনে কর আরেকটা চুম্বক রয়েছে যেটা মনে কর 500 গ্রামের চুম্বক, ঠিক আছে। মনে কর এই সেম যে চুম্বকটা রয়েছে, এই দুটো চুম্বকই এইখানটাতে রয়েছে, এখানে 1 কেজি চুম্বক রয়েছে, কিন্তু এই দূরে রয়েছে 500 গ্রামের চুম্বক। তাহলে আমাকে বল কোনটার শক্তি বেশি হবে, এ একে বেশি শক্তি দিয়ে টানবে নাকি এ একে বেশি শক্তি দিয়ে টানবে? নিশ্চয়ই এ বেশি শক্তি দিয়ে টানবে, এই এ একে বেশি শক্তি দিয়ে টানবে, কারণ কি এদের মধ্যে দূরত্ব কম। তার জন্য প্রোটনের ক্ষেত্রেও সেরকম। প্রোটন কি হবে, প্রোটন মাঝখানে থাকবে, প্রোটন কি হবে, লাস্টের কক্ষপথে যত দূরত্ব বাড়তে থাকবে তত ওর শক্তিও কমতে থাকবে। মনে কর যখন এইখানে যে প্রোটনটা রয়েছে, এই প্রোটনটা এইখানকার যে ইলেকট্রনকে যে শক্তি দিয়ে টানবে, এইখানকার ইলেকট্রনকে, মনে কর এইখানে যদি আরেকটা ইলেকট্রন থাকে, তাকে তো সেই শক্তি দিয়ে টানতে পারবে না, বুঝতে পেরেছিস? তাহলে কাছাকাছি যে প্রোটন ইলেকট্রনটা থাকবে তারে বেশি শক্তি দিয়ে টানবে, যদি তারে বেশি শক্তি দিয়ে টানতে পারবে, তার জন্য কি হবে, আর আমরা কি জানি পর্যায় শ্রেণীবরাবর উপরের থেকে যদি নিচেই নামি, তাহলে কি হবে, প্রোটনের সংখ্যা তো বাড়বে, কিন্তু ব্যাপার হলো যে ওদের দূরত্ব কমে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, লাস্ট কক্ষপথের দূরত্ব বেড়ে যাচ্ছে, তার জন্য শক্তিও কমে যাচ্ছে। এইখানটাতে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলের মতো, বুঝতে পারছি? তার কারণে কি হয়, পর্যায় বরাবর উপরের থেকে নিচেই আয়নন বিভব কমে যায়। ক্লিয়ার হচ্ছে? তাহলে কেন কমলো? কারণ হলো লাস্ট কক্ষপথের দূরত্ব বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো প্রথমে এইখানটাতে মনে কর যে প্রোটন রয়েছে, এই প্রোটন যদি এইখানকার ইলেকট্রনকে টানে যে শক্তি দিয়ে টানবে, তাহলে এইখানকার যে ইলেকট্রনটা থাকবে, এখানে যদি আরেকটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন কি সেই শক্তি দিয়ে টানতে পারবে না নিশ্চয়ই। তার থেকে তাহলে কি হবে, এখানে শক্তি কমে যাবে, আর শক্তি কমে গেলে এর থেকে এই ইলেকট্রনকে সরিয়ে বাইরে বের করতে বেশি তাড়াতাড়ি আমরা বের করতে পারবো। এটাই বলা হয়েছে, যার কারণে কি হচ্ছে, পর্যায় বরাবর শ্রেণী বরাবর কি কমতে থাকে, আয়নন বিভব কমতে থাকে। শ্রেণী বরাবর উপরের থেকে নিচে আয়নন বিভব কমতে থাকে। তাহলে এটাও সেম ভাবে তোদের এরকমের বলে দিতে পারে যে আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। মনে কর এরকমের এক্সাম্পল দিয়ে দিল। আচ্ছা, তাহলে দেখ এইখানটাতে কি রয়েছে, এখানটাতে এরকম করে দিয়ে দিল লিথিয়াম, তারপরে মনে কর কি দেয়, তারপরে মনে কর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ব্রোন, বেরিলিয়াম, এরকম করে দিয়ে দিল। তাহলে এইবার বলে দিল যে এদের কি করো, এদের ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও। যদি বলে মনে কর অধক্রমে যদি সাজাতে বলে, অধক্রমে সাজাও। অধক্রমে মানে কি, বড় থেকে ছোটতে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে তোদের কি করতে হবে, তাহলে সব থেকে বেশি কার আয়নন বিভব, সে কি হবে, সবার ডান পাশে বসবে। তাহলে আমরা কি জানি, এই জিনিসটা লিখলাম, এদের মধ্যে সবার থেকে বেশি কার রয়েছে, সবার থেকে বেশি রয়েছে নাইট্রোজেনের, বুঝতে পারলি? আচ্ছা, যদিও লজিক অনুযায়ী হওয়ার কথা কার, অক্সিজেনের হওয়ার কথা, কিন্তু তোরা এটা মনে রাখবি এই নাইট্রোজেনের সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে। এটা তোদের কি করতে হবে, একটুখানি এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা যেহেতু কঠিন, তার জন্য আমি মনে কর ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলে দিই, ঠিক আছে, তারপরে বুঝিয়ে দিচ্ছি। মনে কর ঊর্ধ্বক্রমে সাজাও যদি বলে দেয়, তাহলে কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাও মানে সবার ডান পাশে যে থাকবে তার কি হবে, সবার ডান পাশে যে থাকবে তার আয়রন বিভব সব থেকে বেশি হবে, আর সব থেকে কম কোনটা হবে, লিথিয়ামের হবে। সবার বাম পাশে রয়েছে তাহলে লিথিয়াম হবে, তারপরে
বেরিলিয়ামের হবে, তারপরে ব্রোনের হবে, তারপরে কার্বন, নাইট্রোজেন, তারপরে কি অক্সিজেন হবে। এটাই তো হওয়ার কথা। কিন্তু কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এই নাইট্রোজেনের কি আয়নায়ন বিভব অক্সিজেনের থেকে বেশি। এটা একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, তাহলে এইখানটাতে নাইট্রোজেন মুছে দিবি, মুছে দিয়ে এখানে অক্সিজেন লিখবি আর এখানে নাইট্রোজেন লিখবি, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন এটা, তাহলে কিছু কিছু জিনিস কি করতে হয় কেমিস্ট্রিতে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইখানটাতে একটুখানি মনে রাখবি। আর এখানটাতে কার বেশি, বেরিলিয়ামের বেশি বোরনের তুলনায়। তাহলে এইখানটাতে কি হবে, বেরিলিয়াম হবে, আর এখানটাতে বোরন হবে, বুঝেছিস? তাহলে আর বাকি সব কিছু একই। যদি বলে দিত যে 1 নম্বর পর্যায়ে যে মৌলগুলো, 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, 1 নম্বর শ্রেণীতে কে কে রয়েছে, লিথিয়াম রয়েছে, তারপরে সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, রুবিডিয়াম রয়েছে, আর সিজিয়াম রয়েছে। এই মৌলগুলো তো 1 নম্বর শ্রেণীর মৌল। এইবার তোদের মনে কর পরীক্ষায় আসলো যে এরকম উল্টো পাল্টা করে দিল, লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম। এবার বলে দিল যে এদের আয়নিক ভরের, আয়নায়ন বিভবের ঊর্ধ্বক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি, যেটা কি বড় থেকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। ছোট থেকে মিন্স তাহলে সব থেকে ছোট, অর্থাৎ সব থেকে কম যার, তাহলে সব থেকে কম কার, সব থেকে কম আয়নন বিভব হলো রুবিডিয়াম, সরি সব থেকে কম কার সিজিয়াম। সিজিয়াম সবার লাস্টে রয়েছে, তাহলে সিজিয়াম প্রথমে লিখতে হবে, তারপরে রুবিডিয়াম লিখতে হবে, তারপরে পটাশিয়াম লিখতে হবে, তারপরে লিথিয়াম লিখতে হবে। এটা হবে কারেক্ট। তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। এটাই হবে কারেক্ট অর্ডার। বুঝতে পেরেছিস? এটা হলো ঊর্ধ্বক্রমে সাজানো। আর যদি বলতো অধক্রমে সাজাতে, তাহলে কি এর উল্টো করে দিলেই হয়ে যেত। বুঝতে পেরেছিস এখানটাতে? কারোর কোনো অসুবিধা নেই? আমি আশা করছি কারোর অসুবিধা নেই। এবার আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস? তড়িৎ ঋণাত্মকতা হলো যদি দুটো কি করে, যদি দুটো মৌল পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়, তাহলে তাহলে মৌলরা কি করতে থাকে, মৌলরা নিজেদের মধ্যে চেষ্টা করে ওই সমযোজী বন্ধনকে নিজের দিকে টেনে আনা। এই নিজের দিকে টেনে আনার যে ঘটনা বা যে শক্তি, এটাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এই ধর্মটাকে তড়িৎ ঋণাত্মকতা। দেখ, মনে কর দুটো মৌল, আমি লিখলাম হাইড্রোজেন আর ক্লোরিন, এরা দুইজন কি করে রয়েছে? সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ রয়েছে। তাহলে সমযোজী বন্ধন মানে কি? ওরা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়, জানিস তো এটা ছোটবেলায় পড়ে এসেছিস। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে আর এখানটাতে ক্লোরিন রয়েছে। ক্লোরিনের লাস্ট অক্ষতে কটা ইলেকট্রন থাকে? 7খানা ইলেকট্রন থাকে। তাহলে ওরা এই দুটো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করবে, তাই তো? এ কি করবে? এই হাইড্রোজেন কি করবে এর সঙ্গে, আর এ কি করবে? এইভাবে বন্ধন তৈরি করবে। তাহলে এইখানটাতে দেখেছিস এই যে দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন মিলে কি তৈরি হয়েছে? একটা বন্ধন তৈরি হয়েছে।
এইবার এই যে বন্ধনটা তৈরি হলো দুটো ইলেকট্রন বা যে ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে আনার যে ধর্ম, সেই ধর্মকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। বুঝতে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে সরাসরি এদের সংজ্ঞা চেয়ে বসে, বলে দিল যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তখন তড়িৎ ঋণাত্মকতা যদি বলে কাকে বলে, তখন কি লিখবি? তখন লিখবি যে দুটো মৌলর কি, যদি তারা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে দুটো মৌলর সেই বন্ধনটাকে নিজের দিকে টেনে আনার যে ক্ষমতা বা নিজের দিকে টেনে আনার যে ধর্ম, সেই ধর্মকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পেরেছিস? তাহলে নিজের দিকে টেনে আনার, যেরকম ক্লোরিনের কি ধর্মটা বেশি, ক্লোরিন নিজের দিকে টেনে আনার ক্ষমতা বেশি, তার জন্য ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এইবার এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কেন বেশি? আমরা কি জানি? আমরা জানি যে পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে কিসের মান বাড়তে থাকে? প্রোটনের মান বাড়তে থাকবে। তাহলে যার প্রোটনের মান বেশি হবে তার কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। বুঝতে পেরেছিস? তাহলে পর্যায় বরাবর কি হবে? পর্যায় বরাবর প্রোটনের সংখ্যা বাড়বে। তো দেখ, আমি যদি এই পর্যায়ে 2 নম্বর পর্যায়ে যদি লিখি, তাহলে কি 2 নম্বর পর্যায়ে মৌলগুলো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে কি এটা হলো 1 নম্বর পর্যায়, 1 নং পর্যায়, সরি 1 নম্বর পর্যায় বলছি, 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়। তাহলে এই পর্যায় বরাবর যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বেড়ে যায়। অর্থাৎ এই ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। কেন বেশি? কারণ আমরা কি জানি, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে কিসের মান বেড়ে যায়? প্রোটনের মান বেড়ে যায়। তাহলে এই বাঁ দিক থেকে ডান দিকে যদি প্রোটনের মান বেড়ে যায়, তাহলে যার প্রোটনের মান বেশি হবে সে কি করবে? সে নিজের দিকে ইলেকট্রনকে টেনে ধরে রাখার শক্তিও তো বাড়বে। মনে কর লিথিয়াম আর ফ্লুরিন যদি একটা যৌগ গঠন করে এলআইএ, তাহলে কি হবে? তাহলে এদের মধ্যে যে বন্ধন তৈরি হবে, সেই বন্ধনকে কে বেশি টেনে ধরে রাখতে পারবে? ফ্লুরিন টেনে ধরে রাখতে পারবে। এই বন্ধনটা তো ফ্লুরিনের দিকে সরে যাবে, তাই না? কেন ফ্লুরিনের দিকে সরে যাবে? কারণ ফ্লুরিনের কি, প্রোটনের সংখ্যা বেশি। বুঝতে পেরেছিস? যার কারণে পর্যায় বরাবর বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে কি হয়ে যায়? তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হতে থাকে? বাড়তে থাকে। আর আমি কি বলেছি, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয়, উপরের থেকে নিচে কি হবে? তার উল্টো হবে। তাহলে তাহলে শ্রেণী বরাবর উপরের থেকে নিচেই, মনে করো 1 নম্বর শ্রেণী আমি যদি লিখি, 1 নম্বর শ্রেণীতে কোন মৌলগুলো রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই মৌলগুলোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে? লিথিয়ামের। আর সব থেকে কম কার হবে? সিজিয়ামের। কেন সব থেকে সিজিয়ামের কম? কারণ জানিস, শ্রেণী বরাবর উপরের থেকে নিচেই নামলে কি হবে? কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে, আর কক্ষপথের সংখ্যা বেড়ে গেলে ডিসটেন্স বেশি হয়ে যাবে। প্রোটনের থেকে কার ডিসটেন্স বেশি হবে? প্রোটনের থেকে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের ডিসটেন্স বেশি হবে। আর ডিসটেন্স যেহেতু বেশি, সেহেতু কম শক্তি দিয়ে টেনে রাখবে। আর কম শক্তি দিয়ে টেনে রাখার অর্থ হলো, ও যখন বন্ধন গঠন করবে তখন কি হবে? তখন ওর ইলেকট্রনের নিজের দিকে টেনে রাখার ক্ষমতাও কমে যাবে। যার কারণে কি হয়ে যায়? শ্রেণী বরাবর উপরের থেকে নিচেই নামলে কি কমে যায়? তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। বুঝতে পারছিস? সব সেম, একদম সেম লজিক দিয়ে সবকিছুই কি করতে পারবি? ব্যাখ্যা করতে পারবি। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও বুঝতে পারলি, এটার ক্ষেত্রেও বুঝতে পারলি। তাহলে পরীক্ষায় এখানেও আসতে পারে যে পর্যায় বরাবর যদি কটা মৌল দিয়ে দিল, মনে কর কটা মৌল দিয়ে দিল, সেই মৌলের কি লিখতে বললো? এদের ঊর্ধ্বক্রমে সাজাতে বললো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে পারবি তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে? মনে কর এইখানকার যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোই বললো যে ঊর্ধ্বক্রমে সাজাতে। মনে কর এরকম করে দিয়ে দিল, বেরিলিয়াম দিয়ে দিল, ব্রোম দিয়ে দিল, নাইট্রোজেন দিয়ে দিল, অক্সিজেন দিয়ে দিল, ফ্লুরিন দিয়ে দিল। তাহলে এইবার বললো যে
এদেরকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হলে সব থেকে ছোট থেকে সব থেকে বড়র দিকে যেতে হবে। তাহলে সব থেকে ছোট কোনটা, সরি সব থেকে শক্তিশালী কোনটা? সব থেকে শক্তিশালী হবে ফ্লুরিন। কেন ফ্লুরিন? কারণ আমরা জানি এটা হলো 1 নম্বর পর্যায়ের মৌল, আর 1 নম্বর পর্যায়ে সবার ডান পাশে কি আছে? ফ্লুরিন রয়েছে। তাহলে ফ্লুরিন সব থেকে শক্তিশালী হবে। তারপরে কি হবে? তারপরে অক্সিজেন, তারপরে কি হবে? নাইট্রোজেন হবে, তারপরে কি হবে? বেরিলিয়াম। আচ্ছা এটা তো দেখ সাজানোই রয়েছে, এটা কি রয়েছে? সাজানোই রয়েছে। ঠিক আছে, মনে কর পরীক্ষা এরকম যদি দেয়, এখানে মনে কর ব্রোন দিয়ে দিল, এইখানে এখানে মনে কর ব্রোন দিয়ে দিল, তাহলে এটা হবে অ্যাকচুয়াল উত্তর, তাই তো? আর আর কি যদি বলে 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। কি বলা হয়? হ্যালোজেন, তাই তো? জানিস 17 নম্বর শ্রেণীর মৌলগুলো মুখস্থ রাখছি। কি কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। এইবার এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোতে মনে কর এখন উল্টো পাল্টা করে দিয়ে দিল, ক্লোরিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ব্রোমিন, ফ্লুরিন। যদি এরকম উল্টো পাল্টা করে দিয়ে দেয়, তারপরে বলে দিল যে এদের তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, তাই তো? তাহলে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? আমরা কি জানি? গ্রুপ বরাবর উপরের থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা সবথেকে কম কমে যায়। তাহলে সবার উপরে যে থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। তাহলে সবার উপরে কি আছে? 17 নম্বর গ্রুপে ফ্লুরিন আছে, তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। বুঝতে পেরেছিস? তাহলে ফ্লুরিন কোন পাশে যাবে? আমরা যদি সাজাই এটাকে, তাহলে ফ্লুরিন এই পাশে আসবে, তাই তো? সবার সবার ডান পাশে ফ্লুরিন হবে। তারপরে কি হবে? ফ্লুরিনের পরে ক্লোরিন হবে। তারপরে কি হবে? ফ্লুরিন, ক্লোরিন, তারপরে হবে ব্রোমিন, তারপরে আয়োডিন, আর সবার আগে অ্যাস্টাটিন হবে। তাহলে এটা হবে ঊর্ধ্বক্রম কিসের? 17 নম্বর গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম হবে এটা। বুঝতে পেরেছিস? তাহলে ক্লিয়ার হয়েছে এখানটাতে? আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। তোরা বইয়ে আরো एग्जांपल দেখবি আর প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করলেই তোরা এখান থেকে কি সলভ করতে পারবি। আচ্ছা এরপরে কি রয়েছে? জারণ বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতা কি? জারণ কি? জারণ হলো ইলেকট্রন, যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, ইলেকট্রনের ত্যাগ করার প্রবণতা তার কি? তার হলো জারণ। যে ইলেকট্রন ত্যাগ করে তার কি হয়? জারণ ঘটে। আর যে ইলেকট্রন গ্রহণ করে তার কি হয়? বিজারণ ঘটে। বুঝতে পেরেছিস? মনে কর এখানে একটা এখানে একটা মৌল রয়েছে, মনে কর হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেন কি করলো? একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, H+ এ পরিণত হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের কি ঘটলো? জারণ ঘটলো। বুঝতে পেরেছিস? মনে কর এখানটাতে আরেকটা মৌল রয়েছে যেটা হলো ফ্লুরিন। ফ্লুরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ফ্লুরিন F- এ পরিণত হলো। তাহলে ফ্লুরিনের কি হলো? বিজারণ ঘটলো। ঠিক আছে, এটা হলো জারণ বিজারণ। যে ইলেকট্রন ত্যাগ করে তার কি হয়? জারণ হয়। আর যে ইলেকট্রন গ্রহণ করে তার কি হয়? বিজারণ হয়। আচ্ছা যে ইলেকট্রন ত্যাগ করে তার যেহেতু জারণ হয়, সেই ইলেকট্রনটা কি করে? সেই ইলেকট্রনটা যে ধর মনে কর তোর কাছে অনেক টাকা রয়েছে, তুই এখন টাকা ছড়িয়ে বেড়াচ্ছিস, ঠিক আছে? তার মানে কি? তার মানে তোর জারণ হচ্ছে। এবার ওই টাকা যখন ছড়াবি, তার টাকা যদি ছড়াস তাহলে কি হবে? তাহলে চারপাশে যে মানুষজন রয়েছে যাদের টাকা পয়সা নেই তারা তো টাকা কুড়োতে চলে আসবে, তাই না? নাকি আসবে না? টাকা কুড়োতে যেহেতু চলে আসবে, তার মানে কি? যারা টাকা কুড়িয়ে নেবে তাদের কি হবে? তাদের হবে বিজারণ। বুঝতে পেরেছিস? তার মানে কি? যদি কোনো একটা কন্টেইনার, মনে কর একটা কন্টেইনার নিলাম, এমন করে একটা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন রয়েছে, অনেকগুলো ফ্লুরিন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ফ্লুরিন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ফ্লুরিন রয়েছে। বুঝতে পেরেছিস? এইবার হাইড্রোজেনের মনে কর অনেক ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে,
এরকম করে ধর ইলেকট্রন সবগুলো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে, হাইড্রোজেন মনে কর ইলেকট্রন ত্যাগ করছে। হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে ফ্লুরিন কি করবে? ফ্লুরিন তো ভিখারি, ফ্লুরিন কি করবে? ওই ইলেকট্রন গ্রহণ করবে, বুঝতে পেরেছিস? ইলেকট্রন কুড়িয়ে নেবে, কুড়িয়ে নিয়ে কিসে পরিণত হবে? ফ্লুরিন এরকম নেগেটিভে পরিণত হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে তার মানে কি এই কন্টেইনারের মধ্যে হাইড্রোজেনের জারণ ঘটছে আর ফ্লুরিনের বিজারণ ঘটছে। আচ্ছা, এইবার হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে আর ওই ইলেকট্রনটা ফ্লুরিন গ্রহণ করছে, অর্থাৎ হাইড্রোজেন ফ্লুরিনকে কি করছে? ফ্লুরিনকে বিজারণ ঘটাতে সাহায্য করছে, বুঝতে পেরেছিস? হাইড্রোজেন কি করছে? ফ্লুরিনকে বিজারণ ঘটাতে সাহায্য করছে। তার জন্য হাইড্রোজেনকে কি বলা হয়? হাইড্রোজেন না, যার জারণ ঘটে সে আসলে বিজারক, আরেকজনের বিজারণ ঘটাই দেয়, আরেকজনের বিজারণ ঘটাই দেয়, তাকে কি বলা হয়? বিজারক বলা হয়। তাহলে বিজারকের কি হয়? বিজারকের নিজের জারণ হয়। আর কি আছে? আর ফ্লুরিনের কি আছে? ফ্লুরিনের যেহেতু বিজারণ ঘটছে, তার মানে কি ফ্লুরিন হাইড্রোজেনকে ইনডিউস করছে ইলেকট্রন ত্যাগ করার জন্য। তার মানে কি ফ্লুরিন আলটিমেটলি হাইড্রোজেনকে বলছে তুই ইলেকট্রন ত্যাগ কর, ঠিক আছে? তার মানে কি ফ্লুরিন ওকে বলছে, যেহেতু বলছে যে ইলেকট্রন ত্যাগ করার কথা, তার মানে কি আছে? তার মানে ও আলটিমেটলি হাইড্রোজেনকে জারণ ঘটানোর কথা বলছে, অর্থাৎ জারণ ঘটিয়ে দিচ্ছে। তার জন্য ওটাকে কি বলা হয়? জারক বলা হয়। তার মানে জারকের নিজের বিজারণ ঘটেও আরেকজনের জারণ ঘটিয়ে দিতে সাহায্য করে। আচ্ছা, এই দুটো জিনিস কেন বললাম? এই দুটো জিনিস এই জন্য বললাম, তোরা অনেকে 7-8 ফাঁকি দিয়ে এসেছিস, তারা এখানে পড়তে মানে বই যখন পড়তে যাবি তখন এই জারক, জারণ, বিজারণ এগুলো আসবে। যখনই আসবে তখন সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তখন কি পড়ছিস কিছুই বুঝতে পারবি না, তার জন্য এটা বলে দিলাম। এইবার ব্যাপার হলো যে যার নিজের জারণ ঘটে, কি হয়? যার নিজের জারণ ঘটে তার কি? তার বিজারণ ক্ষমতা বেশি। আর যার নিজের বিজারণ ঘটে তার কি? বিজারণ ক্ষমতা কম। বিজারণ ক্ষমতা কম। যার নিজের বিজারণ ঘটছে সে তো আর আরেকজনের বিজারণ ঘটাতে পারছে না, বুঝতে পেরেছিস? যার নিজেরই বিজারণ ঘটছে, সে নিজেই গরিব, সে কি আরেকজনের কি করতে পারবে? টাকা দিতে পারবে? পারবে না তো। এটাও ঠিক সেরকম। যার বিজারণ ঘটছে তার কি? বিজারণ করার ক্ষমতা কম, বুঝতে পেরেছিস? আর যার জারণ ঘটছে তার কি? তার বিজারণ করার ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বেশি। আচ্ছা, এইভাবে ভাবতে পারিস, যার টাকা রয়েছে, অনেক টাকা রয়েছে, সে কি করতে পারে? আরেকজনের টাকা দিয়ে তার বড় লোক বানিয়ে দিতে পারে, পারে তো? ঠিক সেরকমই যার জারণ ঘটে মানে তার বিজারণ ক্ষমতা বেশি হয়, বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা দেখ, যার নিজের জারণ ঘটছে তার বিজারণ ক্ষমতা কি হচ্ছে? বেশি। কেন? যার নিজের জারণ ঘটছে সে আরেকজনের বিজারণ ঘটিয়ে দিচ্ছে, তো তার জন্য তার বিজারণ ক্ষমতা বেশি। আর যার নিজের বিজারণ ঘটছে সে তো আর আরেকজনের বিজারণ ঘটাতে পারছে না, তার জন্য তার বিজারণ ক্ষমতা কম। কিন্তু যার নিজের বিজারণ ক্ষমতা বেশি, সে আরেকজনের জারণ ঘটাতে সাহায্য করছে, তার জন্য তার কি? যার নিজের বিজারণ হয় তার কি? তার জারণ ক্ষমতা বেশি, বুঝতে পেরেছিস? আর এই কথাটার উল্টো কথাই তো এটা। ক্লিয়ার হয়েছে এখানটাতে? আমি আশা করছি সবার বুঝতে পেরেছিস। দেখ, যার নিজের কি হচ্ছে? যার নিজের জারণ হচ্ছে, যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সে আরেকজনের বিজারণ ঘটাতে সাহায্য করছে, তো তার ইলেকট্রন তো আরেকজন নিয়ে নেবে না। এইবার সে যেহেতু আরেকজনকে বিজারণ ঘটাতে সাহায্য করছে, তার জন্য
তার বিজারণ ক্ষমতা বেশি। ক্লিয়ার হয়েছে? আর যার কি, যার জারণ ক্ষমতা, যার জারণ ক্ষমতা কি, যার বিজারণ, যার যার নিজের বিজারণ হচ্ছে, সে আরেকজনের ইলেকট্রন নিয়ে নিচ্ছে, সে তো আর আরেকজনের কি ঘটাতে সাহায্য করছে, বিজারণ ঘটাতে সাহায্য করবে না, তো তার আরেকজনের জারণ ঘটাতে সাহায্য করছে। বুঝতে পেরেছিস? যার কারণে যার নিজের বিজারণ হচ্ছে তার জারণ ক্ষমতা বেশি। বুঝতে পেরেছিস? এখানটাতে ক্লিয়ার হয়েছে আশা করছি সবার। এইবার আমরা যদি পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমরা কি জানি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রনের পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটনের সংখ্যা বেড়ে যায়। কি হয়, বাঁ দিক থেকে যদি ডান দিকে যায়, বাম থেকে ডান দিকে যদি যায়, তাহলে কি হয়, এক হয় প্রোটন নাম্বার ইনক্রিজ হয়, আর কি হয়, আর কক্ষপথ সেম থাকে। এটুকু তো জানি আমরা। যদি বাঁ দিক থেকে ডান দিকে প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি, ডান দিকের মৌলগুলোকে প্রোটন খুব শক্তভাবে কি করে রাখতে পারবে, নিজের দিকে টেনে ধরে রাখতে পারবে। মনে কর আমি যদি 1 নম্বর পর্যায়ে 2 নম্বর পর্যায়ের মৌলগুলো লিখি, বারবার 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাহলে এই পর্যায়টা যদি লিখি, তাহলে দেখ ফ্লুরিনের লাস্ট কক্ষপথে কটা রয়েছে, 9 খানা ইলেকট্রন, আর লিথিয়ামে 3, বেরিলিয়ামে 4, 5, 6, 7 আর 8। তাহলে আমরা যদি বাঁ পাশের মৌল আর ডান পাশের মৌলের কি করি, ব্যাখ্যা করি, তাহলে দেখ এই বাঁ পাশের মৌলের কটা রয়েছে, 3 খানা ইলেকট্রন রয়েছে, 3 খানা প্রোটন রয়েছে। তো যেহেতু 3 খানা প্রোটন রয়েছে, 3 খানা প্রোটন কি করবে, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকবে তাকে কি করবে, যে শক্তি দিয়ে টানবে, তার তুলনায় এই ফ্লুরিন কি করবে, ফ্লুরিনের এই লাস্ট কক্ষপথে যে কটা ইলেকট্রন রয়েছে তার থেকে বেশি শক্তি দিয়ে টানবে। তো বেশি শক্তি দিয়ে টানবে, যেহেতু বেশি শক্তি দিয়ে টানবে, তাহলে কি এর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনকে তোর বের করা তো কষ্ট, এটা আগেই বলে দিয়েছি আয়নন বিভাগের সময়, এটা বের করা যেহেতু কষ্ট, তার মানে কি, এর কি হবে না, এর জারণ হবে না, ইলেকট্রন তো ত্যাগই করতে পারছে না, এর বের করতে তো, এর ইলেকট্রনকে ওর কক্ষপথচ্যুত করতে বা ওর কক্ষপথের থেকে বাইরে বের করতে অনেক কষ্ট হচ্ছে, যার কারণে ও ইলেকট্রন কি করতে পারছে না, যার কারণে ওর কি জারণই হচ্ছে না, ওর জারণই হবে না। কিন্তু এর যেহেতু কম কষ্ট, তার জন্য এ সহজে কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে। তাহলে এর কি হবে, এর জারণ ঘটবে, এ যেহেতু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারছে, যেহেতু এর কি হবে, জারণ ঘটবে। আর এ যেহেতু জারণ ঘটবে, আর তার মানে কি, এ আর আরেকটা জিনিস হলো, এর যেহেতু বেশি পরিমাণে কি রয়েছে, প্রোটন রয়েছে, তাহলে কি করবে, এর আশপাশে যদি কোনো ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনকেও তো নিজের দিকে টানার চেষ্টা করবে, তাই তো। এর আশপাশে যদি ইলেকট্রন থাকে, এরকম করে যদি ইলেকট্রন থাকে, এর বেশি পরিমাণ প্রোটন থাকার কারণে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেওয়ার চেষ্টা করবে, আর যেহেতু নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এর কি ঘটবে, বিজারণ ঘটবে, এটাই তো বললাম, বিজারণ ঘটবে। আর আমরা কি জানি, যার নিজের বিজারণ ঘটে তার কি হয়, তার বিজারণ ক্ষমতা কম। তার মানে কি, কারণ সে তো আরেকজনের বিজারণ ঘটাতে পারছে না, তার জন্য তার বিজারণ ক্ষমতা কম। তাহলে যার নিজের বিজারণ ঘটবে তার বিজারণ ক্ষমতা কম, বুঝতে পেরেছিস? আর যার নিজের জারণ ঘটে, তার নিজের জারণ ক্ষমতা কম। বুঝতে পারলি? তাহলে আমরা কি বলতে পারি, এর থেকে বলতে পারি, বাঁ দিক থেকে যদি ডান দিকে যায়, তাহলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, কমে যাচ্ছে। তো এই বাঁ দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আবার উল্টো ভাবেও বলতে পারি,
বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি জারণ ক্ষমতা বেড়ে যায়। কারণ কি বাঁ দিকে সব থেকে জারণ ক্ষমতা কম, এখানে দেখতে পাচ্ছিস তো জারণ ক্ষমতা সব থেকে কম, বাঁ দিকে সব থেকে কম। ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু একটুখানি কনফিউজিং, কারণ এখানে চারটে জিনিস রয়েছে, চার ভাবে করতে পারি একটা জিনিসটাকে, এই একটা কথাকেই চার ভাবে লিখতে পারি। দেখ এখানটা এটুকু বুঝতে পারলি তো? তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি বিজারণ ক্ষমতা কমে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাই তো? এটা একটা স্টেটমেন্ট হয়। আবার এটাও বলতে পারি, কি বলতে পারি, এটাও বলতে পারি যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা কি হয়ে যাচ্ছে, যেহেতু বাঁ দিকে সব থেকে কম, এখানে দেখেছিস তো এই যে লিথিয়াম এর করেছি, লিথিয়াম সব থেকে কম, তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি জারণ ক্ষমতা বেশি হবে। তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে জারণ ক্ষমতা বেশি হবে, ঠিক আছে? কারণ কি, কারণ বাঁ দিকে সব থেকে কম, তাহলে ডান দিকে কি হবে, বেশি হবে। আচ্ছা, এই দুটো স্টেটমেন্টকে আবার উল্টো করে লিখতে পারি। কি করে লিখতে পারি? তাহলে যদি আমি বলি যে বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি, যদি উল্টো করে লিখি ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই তাহলে বিজারণ ক্ষমতা কি হবে, যদি এই পাশের থেকে এই পাশে আসি, ডান দিক থেকে বাঁ দিকে আসি তাহলে কি বিজারণ ক্ষমতা বেশি হয়ে যাবে, তাই তো? তাহলে ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে যদি বাঁ দিকে আসি, তাহলে কি হবে, বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে, তো বিজারণ ক্ষমতা সব থেকে বেশি হবে, বিজারণ ক্ষমতা বাড়বে। আর এই 2 নম্বরে কি হবে, 2 নম্বরে উল্টো যদি লিখি, 2 নম্বরে উল্টো করে যদি লিখি তাহলে কি হবে, তাহলে যদি ডান দিক থেকে বাঁ দিকে যাই তাহলে কি হবে, জারণ ক্ষমতা কমবে, জারণ ক্ষমতা কমে। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে তোদের কি মনে রাখতে হবে, তোদের মনে রাখতে হবে একটা জিনিস, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে। জারণ মানে কি, জারণ মানে যে ইলেকট্রন ত্যাগ করে তার কি জারণ হয়, আর বিজারণ মানে যে ইলেকট্রন গ্রহণ করে তার কি বিজারণ হয়। এইবার আমরা আরেকটা জিনিস জানি, পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হবে, ইলেকট্রনের, তাহলে প্রোটনের পরিমাণ বেড়ে যাবে, আর যার প্রোটনের পরিমাণ বাড়বে তার কি হবে, ইলেকট্রনের আসক্তি বেশি হবে, আর ইলেকট্রনের আসক্তি যখনই বেশি হবে তাহলে ডান পাশের যে মৌলগুলো থাকবে ওর চারপাশের যে ইলেকট্রনগুলো থাকবে নিজের দিকে টেনে আনার চেষ্টা করবে, আর যেহেতু নিজের দিকে টেনে আনার চেষ্টা করবে তাহলে কি তার বিজারণ ঘটবে, তাই তো? নিজের দিকে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করতে হবে কি বিজারণ ঘটবে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বিজারণ বেড়ে যাচ্ছে, মানে মৌলগুলোর বাঁ দিকের থেকে ডান দিকের মৌলগুলোর বিজারণ বেশি হচ্ছে, আর যেহেতু বিজারণ বেশি হচ্ছে তাহলে কি বিজারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাই তো? যার নিজের বিজারণ হয় সে তো আরেকজনের বিজারণ করতে পারে না, বুঝতে পেরেছিস? যার নিজেরই বিজারণ হচ্ছে, যে নিজেই গরিব মানুষ, সে আরেকজনের তো আর টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না, না? বুঝতে পেরেছিস? যার নিজেরই টাকা নেই সে আরেকজনকে কি করে দেবে, এটাই হলো সেটা বলছে, বুঝতে পেরেছিস? তাহলে যার নিজেরই বিজারণ হচ্ছে তার বিজারণ ক্ষমতা তার মানে কি কম, তার মানে কি এটা বলতে পারি বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে বিজারণ ক্ষমতা কি হবে, কমে যাবে। আবার এইভাবে যদি বলি উল্টো করে, এই কথাটা যদি উল্টো করে বলি, তাহলে যদি ডান দিক থেকে বাঁ দিকে যাই তাহলে বিজারণ ক্ষমতা কি হবে, বেড়ে যাবে, উল্টো কথা হবে, ঠিক আছে? আর আরেকটা স্টেটমেন্ট কি জেনেছি, আরেকটা স্টেটমেন্ট জেনেছি যে সবার ডান পাশে যে রয়েছে তার কি, তার প্রোটনের সংখ্যা কম, কার তুলনায়, বাঁ দিকের তুলনায়, যেহেতু তার যেহেতু সবার বাঁ পাশে যে রয়েছে তার প্রোটনের সংখ্যা ডান দিকের তুলনায় কম, বাঁ পাশে যে মৌলটা রয়েছে তার প্রোটনের সংখ্যা ডান পাশের মৌলের তুলনায় যেহেতু কম, সেহেতু ওর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো রয়েছে তাকে কম শক্তি দিয়ে আবদ্ধ করে রাখে, তার জন্য ওর লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা সহজ, যেহেতু লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন বের করা সহজ সেহেতু কি হবে, ওর নিজের জারণ ঘটবে, আর ওর নিজে যেহেতু জারণ ঘটবে তাহলে ওর কি হবে, তাহলে ওর জারণ ক্ষমতা কম,
ও আরেকজনের জারণ ঘটাতে পারবে না। বুঝতে পেরেছিস? তাহলে ওর যেহেতু জারণ ক্ষমতা কম, তার মানে ওর কি বেশি? বিজারণ ক্ষমতা বেশি। এটাই তো বলতে চাইছি। বুঝতে পেরেছিস? যার জারণ ক্ষমতা কম তার কি, যার বিজারণ ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বেশি। তাহলে এই লজিক দিয়ে এটা মনে রাখতে হবে। মুখস্থ করবি তো ওখানে পরীক্ষার হলে একদম ধেরিয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিয়েছি, ওপর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যা হয় ওপর থেকে নিচেই তার উল্টো হয়। এই তো। তাহলে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যা হয়েছে, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে জারণ ক্ষমতা কমে গেছে, তাহলে শ্রেণী বরাবর উপরের থেকে নিচে কি হবে? বিজারণ ক্ষমতা বেড়ে যাবে। এটাই লিখতে হবে। আবার সেম কথাই যদি বলি বাঁ দিক থেকে ডান দিকে জারণ ক্ষমতা ঠিক গেছে, বাঁ দিক থেকে ডান দিকে জারণ ক্ষমতা বেড়ে গেছে, তাহলে উপর থেকে নিচে জারণ ক্ষমতা কমে যাবে। এটারই উল্টো করে দিতে হবে। আর এর যেরকম বাঁ দিক থেকে ডান দিকে হবে না, এর সেটা হবে না। বুঝতে পারলি? তাহলে পরীক্ষা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, এই যে দুটো মুছে দিলাম, এই দুটো কি? এই দুটো হলো এই দুটোর উল্টো। এই দুটোর তাহলে এই দুটো মনে থাকলে এই দুটোতে এমনি নিজেরাই বানিয়ে করতে পারবি। বুঝতে পারলি? তাহলে এখানে আশা করছি কারোর অসুবিধা নেই। তার মানে কি, এই মৌলটার কি হবে? এই মৌলটার হবে হলো, এই মৌলটার তুলনায় এই মৌলটার কি বেশি? বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা বেশি। এর জারণ ক্ষমতা বেশি। ডান দিকের মৌলগুলোর জারণ ক্ষমতা বেশি, আর বাঁ দিকের মৌলগুলোর কিসের ক্ষমতা বেশি? বিজারণ ক্ষমতা বেশি। বুঝতে পেরেছিস? তাহলে এটা একটুখানি ভালো করে যদি তোদের অসুবিধা হয় এই জায়গাটাতে, তাহলে আমাকে কমেন্ট করে বলবি, আমি আবার এটার উপরে লেকচার দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস। আর তোদের সবাইকে ধন্যবাদ। বাড়িতে ভালো করে পড়বি এই জায়গাটা, বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মুখস্থ করার চেষ্টা করে, যার কারণে ঘুরিয়ে যায়, কিন্তু মুখস্থ করলে হবে না, ঠিক আছে? আর এইখান থেকে এখানে যে 2 পেজ আছে তোদের বইয়ে, 2 পেজের থেকে তোদের প্রত্যেকবার প্রশ্ন আসে। এবারও প্রশ্ন আসবে, অর্থাৎ 26 সালেও তোদের প্রশ্ন আসবে, এবং কম করে 4 মার্কস তোর প্রশ্ন আসবে। বুঝতে পারিস? তাহলে সেইভাবে পড়ালেখা করিস। আর সবাইকে ধন্যবাদ।